কোটিপতি বাবার একমাত্র ছেলে পারাম ভালোবেসে ফেলে গ্রামের এক সুন্দরী মেয়েকে। মেয়েটি প্রথমে তাকে পাত্তা না দিলেও ধীরে ধীরে সেও তাকে পছন্দ করতে শুরু করে। তবে মেয়েটির পরিবার তো তাকে বিয়ে দিতে চাইছিল অন্য এক ছেলের সাথে। এবার পারাম কি করবে, কি করে এই বিয়ে আটকাবে? তাছাড়া এই মেয়ের পরিবারের লোকজন ছিল বেশ ডেয়ারিং। এদের সাথে লড়াই করে পারাম কি পারবে তার ভালোবাসাকে নিজের করে নিতে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প পারাম সুন্দরীতে। শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম হলো পরম। তাকে আমরা কেরালার একটা প্রত্যন্ত গ্রামে কিছু গ্রামবাসীর হাত থেকে পালাতে দেখি। গ্রামবাসীদের দেখে মনে হয় যেন তারা আজ পরমকে হাতে পেলে তাকে ভর্তাই বানিয়ে দিবে। এদিকে পরমও গ্রামবাসীদের হাতে ভর্তা না হওয়ার জন্য নিজের দুটো পায়ের উপর ভরসা করে দৌড়াতে থাকে। দেখানো হয় দৌড়াতে দৌড়াতে পরম একটা সময় এক নদীর কাছে চলে আসে। তার সামনে পানি ছাড়া আর কোনো পথই ছিল না, যার জন্য সে গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে পানিতেই লাফিয়ে পড়ে। এই সব কিছু হয়েছে একটা মাত্র মেয়ের জন্য। তবে কিভাবে কি হলো সেটা জানতে হলে আমাদেরকে 1 মাস আগে ফিরে যেতে হবে। কোটিপতি বাবার একমাত্র ছেলে পরম, যার আছে বিশাল বাংলো বাড়ি, গাড়ি আর অনেক অনেক টাকা। তার কোনো কিছুর অভাবই নেই। পরমের সকাল শুরু হয় পার্সোনাল জিমে ব্যায়াম করার মাধ্যমে। আসলে আমরা এমন এক যুগে পৌঁছে গেছি যেখানে আমরা প্রত্যেকটা জিনিসের হিসেব রাখি, আর যেখানে আমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব রাখে আমাদের পার্সোনাল ডিভাইস। কে কতটুকু দৌড়ালো, কে কতক্ষণ ঘুমালো, কে কত খেলো, এই সব কিছু। কারণ মানুষ আজকাল নিজের থেকে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরই বেশি বিশ্বাস করে। কারণ ইলেকট্রিক ডেটা কখনোই ভুল হতে পারে না। তাছাড়া আজকাল মানুষের তো ধৈর্য খুবই কম, সবকিছু এখন এই সময়ের মধ্যেই লাগবে। আর এই স্পিডের সাথেই যে কোনো ডেটিং অ্যাপে ঢুকলে যখন যাকে খুশি তার সাথে ডেট করা যায়। এভাবেই আজ এর সাথে তো কাল ওর সাথে ডেট করে পারামের জীবন চলতে থাকে। আর এই কোটিপতি নবাবজাদা পারামের একটাই কাজ ছিল, তা হলো টেকনোলজিতে ইনভেস্ট করা। এটাই হলো মূলত তার বিজনেস। তাছাড়া টাকা যেহেতু বাবা দিচ্ছে তাহলে তো আর টেনশন নেওয়ার কিছুই থাকে না। তাই পরম তার ফ্লপ আইডিয়া দিয়ে প্রত্যেকবার এক একটা অ্যাপ লঞ্চ করতে থাকে, আর যখন সেটা ফেল হয় তখন আর একটা লঞ্চ করে। এমনকি বিজনেসে অনেকবার তার লস থাকা সত্ত্বেও সে তার বাবার টাকায় একটা পুরো টেক কোম্পানি খুলে বসে আছে। কিন্তু সে যতই ফেল হোক না কেন এতেও তার মোটেও লজ্জা হয়নি, কারণ সে বিশ্বাস করে যে হোঁচট না খেলে একটা মানুষ কখনো সফল হতে পারে না। তাই সে আজও একটা গেম চেঞ্জিং মাইন্ড ব্লোয়িং আইডিয়ার সন্ধানে আছে, যেটা কিনা পুরো দুনিয়া কাঁপিয়ে দিবে। এখন দেখার পালা যে দুনিয়া কাঁপাতে গিয়ে তার নিজেরই না অবস্থা নড়বড়ে হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় পরম তার অফিসে সকাল সকাল চলে যায়। সেখানে রাজ নামের একজন তার সাথে মিটিং করার জন্য আসে। সে আসলে তার একটি অ্যাপের আইডিয়া পরমের সাথে শেয়ার করতে চাচ্ছিল, যাতে করে পরম সেখানে ইনভেস্ট করতে পারে। তো মিটিং এ রাজ পরমকে বলতে থাকে যে তার বানানো এই অ্যাপ দুটো আত্মার মিলন ঘটাবে। তার এই অ্যাপ আসলে সবার ফ্রিকোয়েন্সিকে ডিটেক্ট করে। দুনিয়ার নাম করা অভিজ্ঞ সাইকোলজিস্ট, ফিজিওলজিস্ট, নিউরোসায়েন্টিস্ট আর এআই সফটওয়্যারের টিম মিলে ডাটা কালেক্ট করে এই অ্যাপের ফিচার বানিয়েছে। একজনকে শুধু এই অ্যাপে লগ ইন করে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। অ্যাপটি তখন তার ফ্রিকোয়েন্সি অন্য একজনের সাথে ম্যাচ করবে, আর এভাবেই একজন তার সোলমেটকে পেয়ে যাবে। পরম তখন তাকে বলে যে রাজের অ্যাপের ডেটাবেজের উৎস কোথায়, আর এমনও হতে পারে যে তার অ্যাপের অ্যাক্টিভ মেম্বারের বাইরে কারো সোলমেট থাকতে পারে। তাহলে তার কি হবে? রাজ বলতে থাকে যে স্মার্টফোন এখন প্রায় সবাই ব্যবহার করে, তাই আইটি টিম সবার ডেটা কালেক্ট করবে। তাছাড়া পরমের কাছ থেকে ইনভেস্ট পাওয়ার পরেই তারা লোকাল থেকে গ্লোবাল ডেটাবেজে শিফট করবে। আর সোলমেটকে পাওয়ার জন্য মানুষ ছোট একটা সাবস্ক্রিপশন তো নিতেই পারে, সেই সাবস্ক্রিপশনই হবে তাদের আয়ের উৎস। পরম এসব শুনে তাকে বলতে থাকে যে থিওরি শুনে এটা বিশ্বাস করার মতো হলেও বাস্তবে এটা কাজ করবে না। তখন রাজ বলতে থাকে যে তাহলে সে যেন নিজেই একবার চেষ্টা করে দেখে। তার কথা শুনে পরম সেই অ্যাপটি ডাউনলোড করে এবং সেখানে তার প্রোফাইল ওপেন করে। পরম তখন তার বাসায় ছিল। সেই সময় তার বাবা আরমান তার কাছে আসে এবং তাকে বলতে থাকে যে সে সিদ্ধান্ত নিয়েছে যে পরমের অফিস এমনিতেও কোনো কাজে লাগছে না, তাই সে এতদিন পরমের উপর যত টাকা ঢেলেছে তা তার অফিস বিক্রি করে দিয়েই উসুল করে নিবে। তাছাড়া পরম তো কোনো কাজই করে না, তাই সে না হয় তার অফিসে এসে সারাদিন পাবজি খেলে নিবে, তার আর কিচ্ছু করতে হবে না। পরম এই কথা শুনে তখন আর কোনো উপায় না পেয়ে ড্রামা করতে থাকে আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে, তাহলে তার যখন বাচ্চা হবে তখন সে তার বাচ্চাকে বলবে যে তার বাবা যখন অনেক ব্রিলিয়ান্ট একটি অ্যাপের আইডিয়া পেয়েছিল তখনই তার দাদা তার থেকে তার অফিস কেড়ে নেয়।
আর এই কথা যখন তার বাচ্চা শুনবে তখন সে তার দাদা সম্পর্কে কি ভাববে। তার এই নাটকের পাল্লায় পড়ে পরমের বাবা আরমান তখন ইমোশনাল হয়ে পড়ে। তাই সে পরমকে তার আইডিয়া শেয়ার করার জন্য বলে। পরম তখন তাকে রাজের সেই অ্যাপের ডিটেলস জানায় এবং বলে যে অ্যাপে তাদেরকে মাত্র 5 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। এই কথা শুনে তো আরমানের শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। তবুও সে পরমকে বলে যে সে তাকে টাকাটা দিবে যদি কিনা এই অ্যাপ দিয়ে পরম নিজের সোলমেটকে খুঁজে বের করতে পারে। এর জন্য সে তাকে 1 মাস সময় দিচ্ছে। এই 1 মাসের মধ্যে যদি পরমের এই অ্যাপ আদৌ কাজ করে এইটা প্রমাণ করতে না পেরেছে তাহলে সে প্রথমে তার থেকে তার অফিস নিয়ে নিবে, এরপর তার বিলাসবহুল জীবনও নিয়ে নিবে। পরম তখন তার কথায় বুকে পাথর রেখে শেষমেশ হ্যাঁই বলে দেয়। এরপরই দেখানো হয় পরম তার অফিসে চলে যায় আর রাজার সাথে দেখা করে এবং তাকে বলে যে সে যেন তার সাথে 100% ম্যাচ করে এরকম সোলমেট তাকে খুঁজে দেয়। আর যদি সে তার সোলমেটকে না খুঁজে পায় তাহলে তার অ্যাপে সে আর ইনভেস্ট করবে না। তখন রাজ তার সোলমেট খুঁজে বের করে, কিন্তু সেটা ছিল সেই 7 সমুদ্র 13 নদী পারে কেরালার নাঙ্গিয়ার কুলাঙ্গারা নামের এক ছোট্ট গ্রামে। সেখানেই পরমের সোলমেটের নামও চলে আসে। তার নাম হলো থেক্কেপাত্তুন সুন্দরী দামোদরা পিল্লাই। খুবই অদ্ভুত একটা নাম। বিয়ে তো দূরের কথা, এই মেয়ের নাম উচ্চারণ করতে গিয়ে পরমের তো দাঁতই ভেঙে যাবে। তাছাড়া এই মেয়ে এত দূর কেরালাতে থাকার জন্য পরম আর তার বন্ধুর তো মাথায় হাত উঠে যায় যে তারা এত দূর কিভাবে যাবে। তারপরেও তারা সোশ্যাল মিডিয়াতে সুন্দরীকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার কোনো তথ্যই পাওয়া যায় না। অনেক খুঁজে তারা সুন্দরীর বাসার অ্যাড্রেসটা পেয়ে যায়। পরম তো তখন তার বন্ধুকে বলতে থাকে যে সুন্দরী আসলেই তার সোলমেট কিনা এটা সে খুঁজে বের করতে যাবে। সে যদি তার সোলমেট পেয়ে যায় তাহলে তার বাবার কাছ থেকে ইনভেস্টমেন্টের টাকা নিয়ে এই অ্যাপে ইনভেস্ট করবে। এই অ্যাপের মাধ্যমেই বিলিয়নিয়ার হয়ে তার বাবাকে সে দেখিয়ে দিবে আর তার সম্মানেরও কোনো অভাব থাকবে না। সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল। তাই দেখা যায় পরদিনই প্লেনে করে সে কেরালার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর তার বন্ধু যেহেতু তার অফিসের ম্যানেজিং ডিরেক্টর ছিল তাই তাকেও তার সাথেই আসতে হয়। তারা দুজন প্লেনে উঠে পড়ে, কিন্তু সেখানে গিয়ে পরমের বন্ধু সোহেলের একটাই চিন্তা ছিল যে সেই গ্রামে গিয়ে তারা সেখানকার মানুষের ভাষা কিভাবে বুঝবে। তারা তো অন্য ভাষায় কথা বলে। তাদের এই অ্যাডভেঞ্চারের একটাই সঙ্গী ছিল আর তা হলো ট্রান্সলেটর। এরপরই দেখানো হয় এয়ারপোর্ট থেকে বের হয়ে তারা একটা ক্যাবে করে সুন্দরীর বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কিছু দূর গিয়েই ড্রাইভার ব্রিজের রেলিং এর সাথে গাড়ি লাগিয়ে দেয় আর এরপরই মাথায় হাত দিয়ে বসে থাকে, যার জন্য দুই বন্ধুকে বেশ কিছু দূর হেঁটেই যেতে হয়। তারপরে লোকাল বাসের সবার ধাক্কা খেতে খেতে তারা সেই গ্রাম পর্যন্ত পৌঁছায়। সেখানে যাওয়ার পর আবার দেখা যায় তাদের নেটওয়ার্ক কাজ করছে না, যার জন্য সেখানকার লোকাল মানুষের সাথে কোনোভাবে কমিউনিকেট করে তারা সুন্দরীর বাসা পর্যন্ত পৌঁছে যায়। এত কষ্ট করে এসেও পরম যখন সেখানে সুন্দরীকে দেখে যে সে কিছু বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছে, তখন সুন্দরীর সৌন্দর্য দেখে তার যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। সে তো মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে। সুন্দরীর এই সাদাসিধা রূপটা তার খুবই ভালো লেগে যায়। সুন্দরীও তখন পারামকে দেখে লাজুক লাজুক হাসি দিয়ে তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু হঠাৎ করেই দেখা যায় তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। প্রচন্ড রাগ নিয়ে সে পারামদের দিকে একটা দা ছুঁড়ে মারে। পারামরা তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় সেটা তাদেরকে এড়িয়ে তাদের পেছনে থাকা একটা গাছে গিয়ে লাগে। দেখা যায় তখন একটা বয়স্ক লোক ভয়ে কাঁপতে থাকে। এখানে দুই বন্ধুর অবস্থাও তো অনেক বেশি খারাপ হয়ে যায়। সুন্দরী তখন রেগে মেগে সেই বৃদ্ধ লোকটির কাছে এগিয়ে যায় এবং তাকে বলতে থাকে যে সে তাকে কতবার বলেছে যেই হোটেল বেচা হবে না, সে যেন এখনই তার প্রাণ বাঁচিয়ে এখান থেকে চলে যায়, নাহলে সে তার খবর করে ছাড়বে। লোকটিও তখন তার প্রাণ নিয়ে সেখান থেকে চলে যায়। সুন্দরী তখন রেগে পরমদের কাছে আসে এবং তাদের দিকেও দা ধরে বলতে থাকে যে তারাও কি এখানে তার এই হোটেল কেনার জন্য এসেছে নাকি। সোহেল তখন কোনোভাবে তাকে বলে যে না না, তারা এখানে থাকার জন্য বুকিং করে এসেছিল। এই কথা শুনেই তখন সুন্দরীর ডাইনি রূপ আবারও সাদাসিধা রূপে পরিবর্তিত হয়ে যায়। সে তাদের দুজনকে হাসি মুখে ওয়েলকাম জানায় আর ভেতরে নিয়ে যায়। এরপর সুন্দরী তাদেরকে বলতে থাকে যে তারা তো তাদের এই পুরো হোটেলটা বুক করেছে, তাহলে তাদের বাকি মেম্বাররা কোথায়। পরম তাকে বলে যে এখানে তারা দুজনই থাকবে আর কেউ না। সে তখন মিথ্যা বানিয়ে তার এখানে আসার কারণও বলতে থাকে। সে বলে যে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে সে তাদের এখানের কালচার এনজয় করার জন্য এসেছে। তাদের কালচার সম্পর্কে জেনে সে দিল্লি ফিরে গিয়ে একটা বই লিখতে চায়।
তাই বেশি কাউকে না এনে সে শুধু তার বন্ধুকেই নিয়ে এসেছে। পারাম আরো বলতে থাকে যে তাদের না পোঙ্গাল নামে একটি পূজা রয়েছে। তখন সুন্দরী তাকে বলে যে না, পোঙ্গাল না, পুনাম। পোঙ্গাল হলো তামিলদের অনুষ্ঠান। তখন এটা শুনে সোহেল বলতে থাকে যে আরে এর মধ্যে কি বেশি পার্থক্য আছে নাকি, এই যেমন পটাটো আর পটেটো। এই কথা শুনে তখন সুন্দরীর অনেক বেশি রাগ হতে থাকে, কিন্তু যেহেতু তারা তার গেস্ট এর জন্য সে কিছুই বলে না তাদের। এরপর সে তার ছোট বোন কিরণকে ডাক দেয় আর তাকে বলে যে সে যেন ইউপি থেকে আসা এই দুজনকে তাদের রুম দেখিয়ে দেয়। তখন এই কথা শুনে সোহেল বলতে থাকে যে তারা ইউপি থেকে না, দিল্লি থেকে এসেছে। তখন সুন্দরী বলে আরে এতে আর পার্থক্য কি আছে, এই যেমন পটাটো আর পটেটো সেম সেম। এর মাধ্যমে সুন্দরী আসলে তার রিভেঞ্জ নিয়ে নিল। সোহেলের মুখ তো তখন একেবারেই বন্ধ হয়ে যায়, সে তার ভুল বুঝতে পারে। এরপর দেখানো হয় কিরণ পরমের সাথে পরিচিত হয়ে নেয়। কিরণের তখন পরমকে বেশ ভালোই লাগে, তাই সে তার সাথে ভালো আচরণ করতে থাকে। এরপর তারা তাদেরকে তাদের রুম দেখিয়ে দেয়, কিন্তু পরম তো চাচ্ছিল সুন্দরীর সাথে একটু কথা আগানোর জন্য। তাই সে সুন্দরীকে ডেকে বলতে থাকে যে তার বিছানাটা একটু বেশি নরম, একটু শক্ত বিছানা হলে ভালো হতো। তারপর বলে যেখানে অনেক মশা আটকানোর জন্য তো তাকে জানালা বন্ধ করে রাখতে হবে, কিন্তু তাহলে সে আবার জানালার বাইরের ভিউ দেখতে পারবে না। তাছাড়া তার এখানে নেটওয়ার্কও কাজ করছে না। সুন্দরী তখন তার এত কমপ্লেন শুনে অনেক বেশি বিরক্ত হচ্ছিল, তবুও নিজেকে কোনোভাবে শান্ত রেখে সে শক্ত বিছানোর জন্য তাকে মাদুর বিছিয়ে দেয়। তারপর মশা আটকানোর জন্য বিভিন্ন উপায় বলে দেয়, আর নেটওয়ার্কের জন্য পাশে থাকা তালগাছে উঠে পারামকে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করতে বলে। এটা বলে সে চলে যেতে থাকে, কিন্তু তখন আবারও পারাম তাকে ডেকে বলতে থাকে যে আসলে সে তো তাদের এই জায়গা ঘুরতে চায়, তাদের কালচার সম্পর্কে জানতে চায়, কিন্তু সে তো তাদের ভাষায় ঠিক করে জানে না। তাই সুন্দরী কি তার গাইড হয়ে তাকে সব জায়গা ঘুরে দেখাবে? সুন্দরী তখন সাফ সাফ বলে দেয় যে তার অনেক কাজ আছে, তাই সে তার গাইড হতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। মানে সুন্দরী তখন খুব ভালোভাবেই বুঝতে পারে যে পারাম তার সাথে লাইন মারার চেষ্টা করছে, তাই সে তাকে একদমই পাত্তা দেয় না। এরপর দেখানো হয় পরদিন সকালেই পারাম লাল গেঞ্জি এবং নীল হাফ প্যান্ট পরে জগিং এ নেমে যায়। পথে তার সাথে এক মেয়ের ধাক্কা লাগে। এমন হ্যান্ডসাম ছেলেকে দেখে মেয়েটা পারলে তাকে এখনই বিয়ে করে ফেলে। এই মেয়েটির নাম হলো ন্যান্সি, সেখানের হাসপাতালের নার্স। বেচারা পারাম কোনোভাবে তার থেকে জান বাঁচিয়ে বাজারে আসে। তখনই দেখা যায় এলাকার বখাটে ছেলেরা তাকে ধরে ফেলে। এমন হ্যান্ডসাম ছেলে এভাবে হাফ প্যান্ট পরে তাদের গ্রামে ঘুরলে তাদের দাম একটু কমে যাবে আর কি। তখনই দেখানো হয় সেখানে বাইক নিয়ে একটা লোক চলে আসে। লোকটি এসেই পারামের সামনে বাইক থামায় আর বলতে থাকে যে তার নাম হলো নায়ক। গত 26 বছর ধরে সে এখানেই আছে, কিন্তু পরমকে দেখে তার মনে হচ্ছে যে সে এরকম কাপড় চোপড় পরে তাদের কালচারটাকে নষ্ট করছে। নায়ক তখন এক ইশারা করলেই একজন এসে তড়িৎ গতিতে পরমকে লুঙ্গি পরিয়ে দেয়। এরপরে নায়ক তাকে বলে যে সে যেন একটু সুশীল হয়ে তাদের গ্রামে ঘোরাফেরা করে। এভাবেই সে তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখানো হয় পরমের বন্ধু সোহেল তাকে বলতে থাকে যে সে তো কোনো কিছু না ভেবেই এখানে চলে এসেছে, কিন্তু তার আর সুন্দরীর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। সুন্দরীর ব্যাপারে সে কিছু জানেও না ঠিক মতো, তাছাড়া তার সোশ্যাল মিডিয়াতেও কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে পরম সুন্দরীর সাথে কথা এগোবে কিভাবে? তখন পরম তাকে বলতে থাকে যে সে অনেক হিন্দি মুভি দেখেছে। সুন্দরীকে পটানোর জন্য তাকে আগে সুন্দরী কি কি পছন্দ করে এবং কি কি অপছন্দ করে সেই ব্যাপারে জানতে হবে। এসব সে ওই মুভি থেকেই শিখেছে। এরপর থেকে দেখা যায় কয়েকদিন ধরে পরম আর সোহেল মিলে দিন রাত 24 ঘন্টা সুন্দরীর পিছনে পড়ে থাকে। সে কখন কি করছে না করছে সেই সব লক্ষ্য করতে থাকে। তারা দেখে যে সুন্দরী করে না এমন কোনো কাজই নেই। সকাল থেকে হোটেল সামলায়, তারপর বাচ্চাদের নাচ শেখায়, আঙিনা পরিষ্কার করে, মন্দিরে পুজো করে, তার বোন কিরণকে পড়াশোনা করায় আর নিজেও পড়াশোনা করে। মাঝে মাঝে নদীর পাড়ে গিয়ে তার পোষা হাতি রুক্মিণীকে ফলও খাইয়ে আসে। এলাকার সবার সাথে বসে সে ক্যারামও খেলে। মানে সুন্দরী পারে না এমন কোনো কাজই নেই। এদিকে পরম তো কোনো কাজই পারে না। মাঝখান থেকে দেখানো হয় হোটেল কিনতে যদি কোনো লোকজন আসে তাহলে সুন্দরী তাদেরকে তাড়ানোরও কাজ করে। এরপর একদিন দেখানো হয় সুন্দরী মন্দিরে গিয়ে গরিবদের খাবার খাওয়াচ্ছিল। তখনই সেখানে নায়ক আসে।
সে সময় সুন্দরী তার কাছে বেনু নামের একটি ছেলের কি খবর সেটা জানতে চায়। নায়কও তাদের ভাষায় বলতে থাকে যে বেনু ভালোই আছে, আর কিছুদিনের মধ্যেই হয়তোবা সে গ্রামেও চলে আসবে। তখনই পারাম আর সোহেলকে দেখা যায়, যাদেরকে খাবার দেওয়া হচ্ছিল তারা তাদের মধ্যেই ভিখারি সেজে বসে পড়ে আর তাদের কথা শুনতে থাকে। যেহেতু তারা তাদের ভাষা বুঝতে পারছিল না, তাই তারা শুধু বেনু নামটা শুনে সার্চ করতে থাকে, আর তখনই দেখে যে এটা হলো একটা দেবতার নাম। তাই তারা খুশি হতে থাকে যে সুন্দরী অনেক বেশি ধার্মিক। এরপরই দেখানো হয় রাতের বেলা পরম রান্নাঘরে গিয়ে সুন্দরীকে একটি গান অনেক আনন্দ করে শুনতে দেখে। এটা দেখেই সে বুঝতে পারে যে এটা হলো সুন্দরীর পছন্দের গান। তাই সে সেই গানের ছবি তুলে নেয় এবং সারা রাত বসে সেই গান মুখস্থ করে। এরপর সকালে দেখানো হয় সুন্দরী যখন রান্নাঘর থেকে মজাদার রান্নার ঘ্রাণ পায়, তখন সে কে রান্না করছে এটা দেখার জন্য তাড়াতাড়ি করে নিচে চলে যায়। সেখানে গিয়েই দেখে যে আজকে তো পারাম রান্না করছে। পারাম তাকে দেখে বলতে থাকে যে আজ তাদের কিচেনের শেফ হলো সে। সুন্দরীকে তার বানানো খাবার টেস্ট করার জন্য বলে, আর আরো পরোটা বানানোর জন্য সে সুন্দরীর সে পছন্দের গান গাইতে গাইতে যেতে থাকে। সুন্দরী তখন এই গান শুনে তাকে বলতে থাকে যে আরে এটা তো তার পছন্দের গান। সুন্দরী অনেক বেশি খুশি হয়ে যায়। তখন পারাম আর সুন্দরী মিলে একসাথে তাল দিয়ে গান গাইতে থাকে। সবকিছু একদম পারামের পরিকল্পনা মতোই চলছিল। কিন্তু তখন গান গাওয়া শেষে পারাম অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর সুন্দরীকে বলতে থাকে আরে তার পছন্দের হিরো তো কেরালার সুপারস্টার রজনীকান্ত। ব্যাস এটা শুনে রাগে সুন্দরীর গা জ্বলতে থাকে। পরম তার লুঙ্গি ডান্স গানকে কেরালার গান ভেবে ডান্স করতে শুরু করে দেয়। সুন্দরী তাকে বলতে থাকে যে রজনীকান্ত হলো তামিলের হিরো আর তার পছন্দের গানটি মালায়ালামের। তখন সোহেল বলতে থাকে যে তাতে কি হয়েছে, সব সাউথ ইন্ডিয়ান তো একই। এই কথা শুনে সুন্দরী নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে উঠে তাদেরকে বলতে থাকে যে সাউথ ইন্ডিয়ান সবাই এক না, এখানে এক একটা স্টেটের এক একটি হিরো রয়েছে। তারা নর্থ ইন্ডিয়ানরা মনে করে যে সব সাউথ ইন্ডিয়ানরা একই। তারা তো তাদের নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারে না, তাই তাদের কোনো অধিকার নেই যে তারা তাদেরকে এভাবে অপমান করবে। এই বলে সে রেগে সেখান থেকে বাইরে চলে যায়। পারাম তো তার এমন নেচার দেখে তার প্রতি আরো বেশি মুগ্ধ হয়ে যায়। সে তাড়াতাড়ি করে খাবার নিয়ে তার পেছন পেছন যেতে থাকে। সেখানে গিয়ে সে দেখে সুন্দরী রাগের মাথায় নারকেল গাছে উঠে বসে আছে। পারাম তখন তার কাছে ক্ষমা চায় আর বলে যে সে যেন তার উপর আর রাগ না করে। সে তো তাদের কালচারের ব্যাপারে কিছু জানে না, এর জন্যই ভুল করে ফেলেছে, আর তাদের ব্যাপারে জানার জন্যই তো সে এত দূর থেকে এখানে এসেছে। তখন কোনোভাবে সুন্দরী রাগ ফেলে নিচে নেমে আসে, আর এরপরই পারামের হাতের মজার পরোটা খেয়েই তার মুখে হাসি ফুটে ওঠে। তখন তার হাসি দেখে পরমও হাসতে থাকে। সে সময় সুন্দরী তাকে বলে যে তার যেন মনে না হয় যে তার এই ভালো খাবার আর কিউট হাসি দেখে সুন্দরী পটে যাবে। এটা শুনে পারাম বলে যে তার মানে তার হাসি তার কাছে কিউট লেগেছে। সুন্দরী তো এটা শুনেই লজ্জা পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে নেয়। তখন পারাম তাকে বলে যে সুন্দরীর রাগ ভাঙানোর জন্য তাকে কি করতে হবে। সুন্দরী তখন একটা দুষ্টু হাসি দিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। দেখানো হয় সুন্দরী পারামকে নিয়ে কুস্তি শেখার ময়দানে আসে, যেখানে আমরা নায়ককে দেখি। সে তো সবাইকে মেরে মেরে কুস্তি শিখাচ্ছিল। পারাম তখন নায়ককে দেখে বলতে থাকে যে তার চেহারাটা কি এমনই নাকি, সবসময় দেখলে মনে হয় যে রেগে আছে। সুন্দরী বলে যে গত 5 বছর ধরে তাদের ইনস্টিটিউট কুস্তি খেলায় হেরে যাচ্ছে, তাই নায়ক এতটা রেগে আছে। সুন্দরী তখন নায়কের সাথে পরমকে পরিচয় করিয়ে দেয় আর বলতে থাকে যে পরম দিল্লি থেকে এসেছে, তাদের কালচার শিখতে চায় সে, তাই সে তাকে এখানে এনেছে। তখন নায়ক তাদের ভাষায় বলতে থাকে যে কুস্তি খেলা একদমই সহজ না, পারাম তো একেবারে বাটার চিকেন হয়ে যাবে। পারাম তাদের কথার কিছুই বুঝতে পারছিল না। সে তখন বলতে থাকে যে হ্যাঁ, তার বাটার চিকেন অনেক বেশি পছন্দ আর তাদের পাঞ্জাবি এই ডিশ অনেক বেশি ফেমাস। সুন্দরী তখন তাদের ভাষায় নায়ককে বলে যে সে মূলত পারামকে এখানে মজা দেখানোর জন্য এনেছে। নায়কও বলে যে আচ্ছা ঠিক আছে, সে মজা দেখানোর ব্যবস্থা করে দিচ্ছে। এই বলে সে পরমের হাতে একটা কাঠের অস্ত্র তুলে দেয়। তখন পরম তাকে বলতে থাকে যেটা তো বাচ্চাদের খেলনা, সেই স্টিলের হাতিয়ার নিয়ে খেলতে চায়। তখন নায়ক তাকে বলে যে আচ্ছা, তাহলে তার এখন কম্পিটিশন হবে মহেশের সাথে। তখনই আমরা মহেশকে দেখতে পাই। সে বিশাল দেহধারী একটি লোক, আর সেখানে এসেই সে ধারালো অস্ত্রগুলো নিয়ে তার তাণ্ডব দেখাতে শুরু করে দেয়। তাকে দেখে তো পরম অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যে সে তো শিখতে এসেছে, কম্পিটিশন করতে তো আসেনি। তখন নায়ক তাকে বলে
যে আরে সেনা তাদের কালচার শিখবে, তো কালচার শেখার জন্য তাকে তো কম্পিটিশন করতেই হবে। সুন্দরী তখন পরমকে ভয় পেতে দেখে খুবই মজা পেতে থাকে আর পাশে দাঁড়িয়ে পরম পরম বলে তার মজা নিতে থাকে। পরম তখন সুন্দরীকে ইমপ্রেস করার জন্য জ্যাকেট খুলে ময়দানে নেমে পড়ে, কিন্তু মহেশের অ্যাটাক দেখে সে আরো বেশি ঘাবড়ে যায়। একবার তো সে নিচেই পড়ে যায়। তখন কোনোভাবে বুদ্ধি করে সে মহেশের চোখে ধুলো ছুঁড়ে মারে। মহেশ তখন কিছুই দেখতে পারছিল না। সেই সময় পরম ঢাল দিয়ে মহেশের মাথায় আঘাত করে দেয় আর মহেশ সেখানেই কুপকাত হয়ে যায়। এভাবেই পরম এই কম্পিটিশনে জিতে যায়। এইটা দেখে তো সুন্দরীর মুখটা একেবারেই ফ্যাকাশে হয়ে যায়। পরম জিতে যাওয়ার খুশিতে সে ধারালো অস্ত্র দিয়ে কিছু মুভ করে দেখাতে যায় আর তখনই নিজের হাতেই আঘাত করে বসে। হাত থেকে রক্ত পড়তে দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। বুঝুন সে কত সাহসী। এরপরই দেখানো হয় সুন্দরী পরমকে সুস্থ করার জন্য তাকে নদীর পাড়ে নিয়ে আসে। সেখানে সুন্দরী কিছু পাতার রস পরমের আঘাতের জায়গায় লাগিয়ে দেয় আর বলতে থাকে যে মানুষের কুস্তি শিখতে 20 বছর লেগে যায় আর সেখানে পরম একদিনেই সব শিখতে চাচ্ছিল। পরম তখন বলতে থাকে যে সকালে সুন্দরী তাদের নর্থ ইন্ডিয়ানদের এতটা বেশি অপমান করেছে, তাই তাদের মুখ রাখার জন্যই এইটুকু তার করতেই হতো। এই কথা শুনে সুন্দরী হেসে দেয়। পরম তখন মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে। এরপরই সুন্দরীর হাতে থাকা আংটির জন্য পরমের ব্যথা লাগলে সুন্দরী সেটা খুলে পাশে রেখে দেয়। এরপরই পরমকে এভাবে কুস্তি খেলতে নিয়ে গিয়ে শায়েস্তা করার জন্য সুন্দরী তাকে মুচকি হাসি দিয়ে সরি বলতে থাকে। তখন পরম তাকে বলে যে সে কি ভেবেছে তার এই কিউট হাসি দেখে পরম গলে যাবে। সুন্দরী তখন খুব হাসতে থাকে। এরপর পরমকে বলতে থাকে যে আজ তো তাদেরকে পরম রান্না করে খাইয়েছে, কাল সে তার জন্য সকালের নাস্তা বানাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু এর পরদিন সকালে দেখানো হয় সুন্দরী হন্যে হয়ে কিছু একটা খুঁজতে থাকে। তখনই পরম কিরণের কাছে কি হয়েছে তা জিজ্ঞেস করলে কিরণ তাকে জানায় যে সুন্দরী তার মায়ের দেওয়া আংটি খুঁজে পাচ্ছে না। তখন এটা শুনে হঠাৎ করে পরমের মনে পড়ে যে আগের দিন নদীর পাড়ে সুন্দরী আংটিটি খুলে রেখেছিল। এর জন্য সে সোহেলকে নিয়ে দ্রুত নদীর পাড়ে চলে যায় সেই আংটি খোঁজার জন্য। নদীর মধ্যে গিয়েই সে খুঁজতে থাকে। অনেকক্ষণ পরে সে ফাইনালি আংটিটি পেয়ে যায়, কিন্তু এরপর সেটা নিয়ে ব্যাক করতে গেলেই সেখানে সুন্দরীর সেই পোষা হাতি রুক্মিণী চলে আসে। সে এসেই পরমের পথ আটকে দেয় এবং এক পর্যায়ে তাকে তার সুরে তুলে নেয়। পরম তো তখন অনেক ভয় পেতে থাকে। তার এই অবস্থা দেখে সোহেল তখন দৌড়াতে দৌড়াতে সুন্দরীকে ডেকে নিয়ে আসে। সুন্দরী তখন রুক্মিণীকে পরমকে ছেড়ে দিতে বলে। রুক্মিণীও তখন গিয়ে তাকে ছেড়ে দেয়। পরম আর সুন্দরী তখন একটু পাশে গিয়ে বসে। সেই সময় আংটি ফিরে পেয়ে সুন্দরী পরমকে অনেক ধন্যবাদ জানায়। পরম তাকে বলতে থাকে যে ভাগ্যিস রুক্মিণী তার পোষা হাতি ছিল, তা না হলে আজ তো তাকে উপরের টিকিট কেটে ফেলতে হতো। সুন্দরী বলতে থাকে যে রুক্মিণী যখন অনেক ছোট ছিল তখন সে তাদের এই গ্রামে এসেছিল। সেই থেকেই সুন্দরী আর তার বাবা মিলে রুক্মিণীর যত্ন করে তাকে বড় করেছে। এসব শুনে পরম বলতে থাকে যে ছোটবেলায় তারও একটা পোষা কুকুর ছিল, কিন্তু সে সেই কুকুরটিকে তার বাসায় রাখতে চাওয়ায় তার বাবা এটা একদমই অ্যালাউ করে না, যার জন্য সে পোষা প্রাণী থেকে মন সরিয়ে রোবটের মধ্যেই নিজের সবটুকু ইনভেস্ট করে দিয়েছিল। কিন্তু রোবটের কোনো অনুভূতি নেই বলে তার সেই প্রজেক্টটিও একদমই চলে না। এই জন্য তার বাবা তাকে অনেক কথাও শোনায়। পরম তার বাবাকে নিয়ে এত কথা বলায় সুন্দরীর মুখ তখন মলিন হয়ে যায়। পরম এটা খেয়াল করে আর তার কাছে জিজ্ঞেস করে যে সুন্দরী কি তার বাবার অনেক কাছের ছিল। সুন্দরী বলে যে তার বাবা তার কাছে হিরো, সব সমস্যার সমাধান তার কাছে থাকতো। তার মুখের দিকে তাকালেই তার সব মলিনতা দূর হয়ে যেত। তার বাবা বলতো যে দুনিয়াতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান মোহনলালের গানের মধ্যে নেই। একদম জাদুর মতো তার গান, আর সেই গান শুনলেই সুন্দরীর মন ভালো হয়ে যেত। এসব শুনে পরম বলে যে এরকম কোনো জাদু কখনো তার বাসায় ছিল না। সুন্দরী তাকে বলে জাদু সবার জীবনেই থাকে, শুধু দেখার জন্য ভালো নজর লাগে। পরম তখন সুন্দরীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সুন্দরী তো এতেই লজ্জা পেয়ে যায় আর পরমের মাথা ঘুরিয়ে দিয়ে বলে তার কাছে কেরালা একটা স্বর্গের মতো, কারণ এই জায়গা হলো প্রকৃতির অসাধারণ একটি মাস্টারপিস। এরপর সে পরমের কাছে জিজ্ঞেস করে যে সে কি কোনো ট্যুরিস্ট গাইড পেয়েছে। পরম জানায় না, এখনো পায়নি। সুন্দরী তখন বলে ঠিক আছে, তাহলে সে যেন কাল সকালে তাড়াতাড়ি উঠে রেডি থাকে। তার গাইড একদম সময় মতো পৌঁছে যাবে, অর্থাৎ সেই এখন তার গাইড হবে। আর এইটা জানতে পেরে পরমের মনে লাড্ডু ফুটতে থাকে। পরবর্তী দিন থেকে পরম সুন্দরীর সাথে তাদের পুরো গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে। সেখানে সে অনেক খাবার ট্রাই করে। এত ঝালওয়ালা খাবার খেয়ে পরমের তো অবস্থাই খারাপ হয়ে যায়, তবুও সে কিছুই বলতে পারে না। এরপর লোকাল মার্কেটে সুন্দরীর একটা ড্রিম ক্যাচার পছন্দ হয়। তখন দোকানদার দাম না কমালে সুন্দরী
সুন্দরী রেগে সেখান থেকে চলে যায়। পারাম তখন দোকানদারকে বুঝিয়ে শুনিয়ে সেটা সুন্দরীর জন্য কিনে নিয়ে আসে। এরপর দেখানো হয় সুন্দরী পারামকে নৌকা চালানোর জন্য নিয়ে আসে। নৌকা চালানোর সময় সুন্দরী বলতে থাকে যে নৌকা চালানোর জন্য ভালো রিদমের অনেক বেশি প্রয়োজন, কারণ ব্যালেন্স একটু এদিক ওদিক হলেই সব শেষ। তারা তখন নৌকা চালাতে চালাতে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। কোনোভাবে তখন পাড়ে এসেই তার একটা চার্চে ঢুকে পড়ে। সুন্দরী তখন একটা কাপড় দিয়ে তার চুল এবং শরীর মুছতে থাকলে পারাম তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে, কিন্তু সুন্দরী তাকে পাত্তা না দিয়ে চার্চের মোমবাতি ধরানোর জন্য চলে যায়। তখন সুন্দরীকে দেখে মনে হয় যে কোনো কিছু নিয়ে সে একটু বিরক্তির মধ্যে আছে। এটা বুঝতে পেরেই পারাম তাকে বলতে থাকে যে সৃষ্টিকর্তার সামনে তার মনে কোনো কষ্ট থাকলে তা লুকিয়ে রাখতে হয় না, সে যেন খোলামেলা ভাবে তার মনের কথা সৃষ্টিকর্তার কাছে বলে। সুন্দরী তখন একটু সাহস পেয়ে বলতে থাকে যে সে তার কাজ একদমই পছন্দ করে না, তার দ্বারা এটা আর করা সম্ভব না। একবার পানির লাইন ঠিক করতে হয় তো আরেকবার কারেন্টের লাইন ঠিক করতে হয়। সে এখন একদম ক্লান্ত। তখন পারাম তাকে বলে যে তাহলে যে কাজে তার ভালোবাসা আছে সে যেন সেই কাজই করে। সুন্দরী বলতে থাকে যে মোহিনী আর্ট হলো তার প্যাশন। এটা আসলে একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম, কিন্তু এই ইংলিশ ডান্সের যুগে তার ক্লাসিক্যাল ডান্স আর কেই বা দেখবে। এ কথা শুনে পারাম বলতে থাকে যে সুন্দরী যেন এক কাজ করে, সে তার মনের কষ্ট দূর করার জন্য এখনই যেন ডান্স করতে শুরু করে। তাই তার কথা মতো সুন্দরীও ডান্স করতে থাকে। পারামও তখন তার দেখা দেখি দু একটা স্টেপ করার চেষ্টা করে। সে তাকে বলতে থাকে যে সে তো আসলেই অনেক ভালো নাচে, তাহলে সেই প্যাশনের দিকে কেন যাচ্ছে না। সুন্দরী বলে যে অনেক বছর আগে তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন তাদের হোটেল চালিয়ে আয় করার জন্য তাকে এই কাজ বেছে নিতে হয়, আর তাকে এমনটা করার আইডিয়া দিয়েছিল তার নায়ক চাচা। সেই সময় পারাম কথা শুনে বলে যে তার মানে সে নায়কের কথায় তার প্যাশনকে মেরে ফেলেছে। সুন্দরী বলে যে সে তার জীবনের সব সিদ্ধান্ত তার চাচার সাথে আলোচনা করেই নেয়। পারাম তাকে বলে যে সে যেন তাদের হোটেলটি বেচে দেয়, তাহলেই থাকার মতো টাকা হয়ে গেল। কিন্তু সুন্দরী বলে ওটা তাদের বাসা, সেখানে কত স্মৃতি রয়েছে। পারাম তখন তাকে বুঝিয়ে বলে যে সেই সবকিছু যতই ধরে রাখতে চাইবে ততই তার হারানোর ভয় থাকবে, তাই সে যেন পারামের মতো করেই জীবন উপভোগ করতে শেখে। এই বলেই পারাম সুন্দরীকে নিয়ে ডান্স করতে থাকে। সুন্দরীর তখন ধীরে ধীরে পারামকে ভালো লাগতে শুরু করে। পারামও তাকে তার মনের কথা জানাতে যাবে, তখনই পারামের ফোনে একটা ইম্পর্টেন্ট কল চলে আসে, তাই তাকে একটু বাইরে যেতে হয়। ফোনে রাজ পারামকে বলে যে তার অ্যাপের ডেভেলপমেন্ট করার জন্য তার এখনই কিছু ফান্ডিং এর প্রয়োজন। যদি পারাম তাকে এখন না দিতে পারে তাহলে তার কাছে আরো অনেক ইনভেস্টার আছে, সে তাদের সাথেই ডিল ফাইনাল করে নিবে। তখন পারাম বলে যে তার থেকে এই প্রজেক্টে আর কেউ বেশি ইন্টারেস্টেড হতে পারে না, সে যেন অন্য কোনো ইনভেস্টারের সাথে কথা না বলে। সে তাকে ফান্ডিং এর ব্যবস্থা করে দিচ্ছে। কথা বলা শেষ করেই পরম ফেরত এসে দেখে সুন্দরী এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তাকে এত সুন্দর করে ঘুমাতে দেখে পারাম আর তাকে ডাকে না। এর কিছুক্ষণ পরই বৃষ্টি থেমে গেলে তারা বাসার উদ্দেশ্যে বের হয়। তখনই রাস্তায় পারাম সুন্দরীকে তার ট্যুরিস্ট গাইড হওয়ার জন্য অনেক ধন্যবাদ জানায়। সুন্দরীও তার ধন্যবাদ গ্রহণ করে আর তাকে বলে যে তাহলে তাদের বাসায় দেখা হবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তখন পরম তার বন্ধু সোহেলকে কল করতে থাকে, কিন্তু দেখে তার বন্ধু সোহেল তো এখানকারই একটি মেয়েকে পুরো পটিয়ে ফেলেছে। সেই মেয়েটি নাকি এখন তার ভালোবাসা, আর তার ভালোবাসার জন্য সে তাদের ভাষাও খুব ভালোভাবে শিখে নিয়েছে। পরম তখন সোহেলকে একটু সাইডে ডাকে আর বলতে থাকে যে রাজ তার কাছে ইনভেস্টমেন্টের জন্য কিছু পরিমাণ টাকা চাচ্ছে, সে তার কিছু স্টক বেচে দিয়ে তাকে টাকা দিয়ে দিবে। এরপর একবার তাদের এই অ্যাপ দাঁড়িয়ে গেলে তার বাবার কাছ থেকেও টাকা নেওয়া যাবে। তখন সোহেল বলে যে তার তো দেখছি এই অ্যাপের উপর অনেক বেশি ভরসা, তার কি তাহলে সুন্দরীর সাথে সব সেট হয়ে গেল? তখন পরম বলে যে সুন্দরীর সাথে তার খুব ভালোই এগোচ্ছে, তাদের পছন্দ অপছন্দ অনেক বেশি মিলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তাদের প্রেমটাও হয়ে যেতে পারে। এরপরই দেখানো হয় মালায়ালামদের যে পুনাম অনুষ্ঠান থাকে সেটা আজ করা হবে। সেখানে অ্যাটেন্ড করার জন্য পরম তাদের ট্রেডিশনাল লুঙ্গি পরার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই পারছিল না। তখন তাকে এভাবে স্ট্রাগল করতে দেখে সুন্দরী সেখানে আসে আর তাকে খুব সুন্দর করে লুঙ্গি পরিয়ে দেয় আর বলতে থাকে যে তাকে তো লুঙ্গিতে একদম পারফেক্ট লাগছে। তখন পারাম তাকে পাশে নিয়ে আয়নায় দেখিয়ে বলে যে এখন তাকে পারফেক্ট লাগছে। এই কথা শুনেই সুন্দরী অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তখনই তার বোন তাকে ডাকলে সে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় সবাই মন্দিরে দেবতার দর্শনের জন্য যেতে থাকে। সারাটা সময় পারাম শুধু সুন্দরীকেই দেখতে থাকে। লোকজনের ভিড়ে একবার সে সাহস করে সুন্দরীকে তার মনের কথা বলতে যাবে, কিন্তু তখনই সেখানে ভেনুর এন্ট্রি হয়। সুন্দরী তাকে দেখেই জড়িয়ে ধরে
আর এই দৃশ্য দেখেই পরমের মুখ তো একদমই মলিন হয়ে যায়। তার লাভ স্টোরিতে এ আবার কার এন্ট্রি হলো? তখনই আমরা জানতে পারি যে ভেনু আর সুন্দরী হলো ছোটবেলার বন্ধু। তারা পড়ালেখা করার জন্য দুজনেই মুম্বাইতে গিয়েছিল, কিন্তু সুন্দরীর বাবা মার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাকে এখানে ফিরে আসতে হয়, আর ভেনু মুম্বাইতেই ডাক্তারি পড়ছিল। অনেক বছর পর আজ তাদের আবারও দেখা হলো, এজন্য দুজনেই অনেক বেশি খুশি ছিল। কিন্তু এই উৎসবের মাঝেই নায়ক গ্রামের সবার সামনে বলতে থাকে যে তাদের গ্রামের ছেলে ভেনু আজ তাদের গ্রামে ফিরে এসেছে, আর সে ছোটবেলার দুজন বন্ধুকে আজ এক করে দিচ্ছে। 10 দিনের মধ্যেই সুন্দরী আর ভেনুর বিয়ে হবে। এই কথা শুনে গ্রামের সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু পারাম অনেক বেশি আপসেট হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে আর সুন্দরী তো সোলমেট, তাহলে তাদের মধ্যে এই ভেনু কোথা থেকে আসলো, নাকি সুন্দরী আর ভেনুর মধ্যে সে চলে এসেছে। এই কনফিউশনের জন্য পারাম রাজের সাথে কথা বলে। রাজ তখন তাকে বলে যে তার চিন্তা করার কিছুই নেই, কারণ সোলমেট সবার একটাই হয়ে থাকে। ভেনু নিশ্চয়ই সুন্দরীর সোলমেট না, যাকে এরপরই দেখা যায় যতক্ষণ পর্যন্ত সেই পুজোর কাজ চলছিল ততক্ষণই পারাম সুন্দরীর সাথে সাথে থাকে। সে তার কাছে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে যে সে ভেনুকে পছন্দ করে কি। সুন্দরী বলতে থাকে যে তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একসাথে অনেক ভালো সময় কাটিয়েছে, নিশ্চয়ই ভেনু তার জন্য একদম পারফেক্ট। সুন্দরী যখন এই কথাগুলো বলছিল তখন তাকে দেখেই মনে হচ্ছিল যে হঠাৎ করে বিয়ের বিষয়টা নিয়ে সে নিজেই অনেক বেশি কনফিউশনের মধ্যে আছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু এটা সে পারামকে একদমই বুঝতে দেয় না। আর দেখে তো মনে হচ্ছিল যে সে নিজেকেও তার ফিলিংস বুঝতে দিচ্ছিল না। পারাম সুন্দরীর কাছ থেকে তো তেমন কিছুই বুঝতে পারে না, তাই সে সুন্দরীর বোন কিরণের সাথে কথা বলে। কিরণের দ্বারা আমরা জানতে পারি যে আসলে সুন্দরীর হয়ে সোলমেট খোঁজার অ্যাপে কিরণে একটি প্রোফাইল খুলেছিল। আরও জানা যায় যে তাদের বাবা মার মারা যাওয়ার পরে সুন্দরী অনেক বেশি একা হয়ে গিয়েছিল, এজন্য সে বিভিন্ন ডেটিং অ্যাপে তার অনেকগুলো প্রোফাইল বানিয়েছিল আর চেয়েছিল যে কোনোভাবে সুন্দরীর কোনো পার্টনার হয়ে যাক। তাছাড়া কিরণও চায় যে সুন্দরীর পার্টনার আর কেউ না বরং পারামই হোক, কারণ পারামকে তার অনেক ভালো লেগেছিল। পারামও তখন ডিসাইড করে যে সে এখান থেকে গেলে সুন্দরীকে নিয়ে একবারেই যাবে, এছাড়া সে যাবে না। যার জন্য পরম সুন্দরীর সাথে সবসময় টাইম স্পেন্ড করার চেষ্টা করতে থাকে। সে তার সাথে সবসময় কথা বলে এটাই জানতে চাচ্ছিল যে সুন্দরীর মনে আসলে পারাম আছে নাকি ভেনু, কিন্তু সে ঠিক করে কিছুই বুঝতে পারছিল না, কারণ সুন্দরী কোনো কিছুই ঠিকমতো প্রকাশ করছিল না। এরপর দেখানো হয় আগামীকাল নায়ক গ্রামে একটি গেমিং কম্পিটিশন রাখে, যেখানে কিনা এখানের লোকাল ছেলেরা পার্টিসিপেট করবে। তখন এই ব্যাপারে জানতে পেরে পারামও পরদিন কম্পিটিশনের সময় নায়কের কাছে যায় আর তাকে বলে যে সে তাদের এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়। কিন্তু তখন নায়ক তাকে বলে যে সে তো এই গ্রামের কেউ না, তাহলে সে কেন পার্টিসিপেট করবে? গ্রামের বাইরের কেউ এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না। পারামের তখন অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কিন্তু তখন সে বুদ্ধি করে সোহেলের গার্লফ্রেন্ড পার্বতীকে নিজের বোন বানিয়ে নেয় আর বলে যে এখন তো সেই গ্রামের পার্বতীর ভাই, তাহলে সে নিঃসন্দেহে পার্টিসিপেট করতে পারবে। নায়ক একদমই রাজি হচ্ছিল না, কিন্তু তার এই লজিকের পরে সে আর তাকে মানা করতে পারে না। এরপরই দেখা যায় কম্পিটিশন শুরু হয়ে যায়। খেলার মাঝেই পারাম আর ভেনু পরস্পরকে খুব ভালো টক্কর দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে সুন্দরী যখন পারামের নাম ডেকে ওঠে আর তাকে উৎসাহ দিতে থাকে, তখনই সে সুন্দরীর দিকে তাকাতে গিয়ে ভেনুকে সাথে নিয়ে পড়ে যায়। তার জন্য ভেনুর খেলাটাও খারাপ হয়ে যায়। নায়ক তখন তাকে অনেক বেশি কথা শোনাতে থাকে। পুরো গ্রামের সামনে সে পারামকে বাইরের লোক বলে বারবার অপমান করতে থাকে। তাকে এভাবে অপমানিত হতে দেখে সুন্দরীর পারামের জন্য অনেক খারাপ লাগে। পরমেরও তখন অনেক বেশি মন খারাপ হয়ে যায়। নায়ক তাকে বলে দেয় যে আর কোনো কম্পিটিশনে সে পার্টিসিপেট করতে পারবে না। এরপর দেখানো হয় যে পরবর্তী কম্পিটিশনগুলো চলতে থাকে। পরম তো তখনও তার হাল ছাড়ে না। কম্পিটিশনে পার্টিসিপেট না করতে পারুক, তার তো আরো সুবিধা হয়েছে এতে, কারণ ভেনু ওইদিকে সবগুলো কম্পিটিশনে ভালো ফলাফল করায় ব্যস্ত, আর এই সুযোগে পারাম সুন্দরীর আরো কাছাকাছি আসতে থাকে। তাদের মধ্যকার বন্ডিং আরো বেশি বাড়তে থাকে। তাছাড়া পরম তো ভেনুর সাথেও খুব ভালো আচরণ করছিল। তাকে ভেনুর সাথে এমন ভালো আচরণ করতে দেখেও সুন্দরীর তাকে আরো ভালো লাগতে থাকে। এরপর দেখানো হয় এভাবে যেতে যেতে ভেনু আর সুন্দরীর এঙ্গেজমেন্টের দিন চলে আসে। সেদিন তাদের এঙ্গেজমেন্ট উপলক্ষে বাসায় অনেক বড় পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়। সেখানে পরম সুন্দরীর জন্য গান করে এবং তারা একসাথে মিলে অনেক নাচও করে।
কিন্তু হঠাৎ করে মদ খাওয়ার জন্য মুহূর্তের মধ্যেই সবার সাথে সবার লড়াই শুরু হয়ে যায়, যার জন্য একজন তখন আহত হয়ে পড়ে। পারাম তখন আহত হওয়া লোকটিকে উঠিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে থাকে। তার সাথে সুন্দরী আর ভেনুও আসে। ভেনু সহ বাকি সবাই মাতাল অবস্থায় থাকলে পারাম একাই নৌকা চালিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে। অনেক কষ্টের পরে সে লোকটিকে হাসপাতালে নিয়ে আসে। লোকটি তখন সুস্থও হয়ে যায়। পারামের এমন আচরণ দেখে সুন্দরী তো ভেনু আর তার মধ্যে আরো বেশি কনফিউজড হয়ে যায়। সে আগের থেকে এখন পারামকে আরো বেশি পছন্দ করতে শুরু করেছে। এই নিয়ে সুন্দরী তার বোন কিরণের সাথে কথা বলে। কিরণ তার মনের অবস্থা অনেক আগে থেকেই বুঝতে পারছিল। সুন্দরী বুঝতে পারছে না যে সব দিক থেকে পারফেক্ট, সভ্য, শান্ত আর ভদ্র ভেনুকে সে চুজ করবে, নাকি ইরিটেটিং কিন্তু কেয়ারিং পারামকে সে চুজ করবে। তখন কিরণ তাকে বলতে থাকে যে তার হৃদয়ের কথা শোনা উচিত, আর সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তার হৃদয় তাকে পারামকেই চুজ করতে বলছে। তাই সে যেন আর কোনো কিচ্ছু না ভেবে পারামকেই চুজ করে নেয়। সুন্দরী তখন তার কথা শুনে তার ফিলিংস গুলো বুঝতে পারে। তখনই সে ঠিক করে যে সে পরমের সাথে দেখা করে তাকে তার মনের কথা জানিয়ে দিবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে পরমের বাবা সেখানে পৌঁছে গেছে। সে সেখানে এসে পরমের সাথে দেখা করে তাকে মারতে থাকে এবং তার উপর খুব বাজেভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ সে একটা বিষয়ের ব্যাপারে জানতে পেরে গেছে। সে জানতে পারে যে রাজ নামের যেই ছেলেটি ছিল সে আসলে একজন ফেক এবং ফ্রড লোক। তাছাড়া সে যে অ্যাপ বানিয়েছিল সেটাও একদমই ফ্রড একটা অ্যাপ। পারাম তো তার কথা বিশ্বাসই করতে পারে না। সেই অ্যাপের জন্যই তো তার এত দুরাশা। সে তখন ল্যাপটপ খুলে সেই অ্যাপে লগ ইন করার চেষ্টা করে, কিন্তু দেখে সেই অ্যাপটি একদম রিমুভ হয়ে গেছে। এটা দেখেই তো সে আকাশ থেকে পড়ে। তখন তার বাবা আরমান তাকে বলতে থাকে যে কোনো কিছু ঠিকঠাক ভাবে না যাচাই বাছাই করে সে এখানে একটা মেয়েকে পটানোর জন্য চলে এসেছে, আর এখানে এসে সে মেয়েটির মন নিয়ে খেলা করলো। তার এটা একদমই করা ঠিক হয়নি। সে যেন এখনই তার সাথে দিল্লি ফেরত যায় এবং যাওয়ার আগে সুন্দরীকে তার এই বোকামির কথা জানিয়ে যায়। তার এভাবে কোনো মেয়ের জীবন নিয়ে খেলার অধিকার নেই। তখনই দেখানো হয় সুন্দরী পারামের সাথেই তার মনের ফিলিংস শেয়ার করার জন্য কথা বলতে আসছিল, কিন্তু তখন পারাম তাকে বলে যে তাকে তার কিছু কথা বলার আছে। সুন্দরীর মনের কথা জানার আগেই পারাম তাকে সব সত্যি কথা জানিয়ে দেয়। এই সবটা শুনে সুন্দরীর যেন চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যেতে থাকে। তবুও সে কোনোভাবে নিজেকে সামলায় আর পারামকে বলে যে সে যেন এখনই তার গ্রাম থেকে বেরিয়ে যায়, সে যেন কখনো আর তার মুখও না দেখায়। পারাম তখন অনেক কষ্ট পায়। এই সবকিছুকে পেছনে ফেলে সে তার বাবার সাথে দিল্লি যাওয়ার জন্য রওনা হতে থাকে। কিন্তু ততদিনে ভেনু এবং গ্রামের সবাই পারামকে অনেক পছন্দ করে ফেলেছিল। তাই তারা পারামকে বলতে থাকে যে তাদের এখানে কাল নৌকা বাইচের কম্পিটিশন হবে, তাকে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করতেই হবে। তখন তারা পাঞ্জাবি লোকেদের টার্গেট করে কথা বললে সেটা পরমের বাবার গায়ে লেগে যায়। সে তখন পারামকে বলতে থাকে যে সুন্দরীকে তো সবটা ক্লিয়ার করে বলাই হয়ে গেছে, এখন তাদের পাঞ্জাবিদের মুখ রাখার জন্য পারামকে কালকে পর্যন্ত এখানে থাকতে হবে, তারপর ট্রফি জিতে তারা বাসায় চলে যাবে। পারাম এটা চাচ্ছিল না, কিন্তু তার বাবা তাকে ফোর্স করলে সে রাজি হয়ে যায়। পরদিনই দেখানো হয় পারাম সবার সাথে মিলে নৌকা বাইচ কম্পিটিশনে অংশগ্রহণ করে। তখন সে অনেক ভালো করে তাদের নৌকা চালাতে থাকে, আর তাকে এভাবে ভালো করে নৌকা চালাতে সুন্দরী শিখিয়েছিল। এভাবে তারা সেই কম্পিটিশন জিতেও যায়। কম্পিটিশন শেষ হওয়ার পরেই পরম আর এখানে থাকতে চাচ্ছিল না। সে যত তাড়াতাড়ি সম্ভব সুন্দরীর চোখের সামনে থেকে চলে যেতে চাচ্ছিল। তাছাড়া সে সুন্দরীকে ভেনুর সাথে দেখে সহ্যও করতে পারছিল না। এরপরই দেখানো হয় পরদিন সুন্দরীর বিয়ে ছিল, আর তার সাথে সাথে পরমের তার বাবার সাথে বাসায় ফেরার দিন ছিল। তারা সকাল সকাল এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হয়ে যায়। এদিকে সুন্দরী পরম চলে যাওয়ায় অনেক কষ্ট পেতে থাকে। তার সাথে সাথে পরমের প্রতি তার অভিমানও ছিল। এর জন্য সে কোনোভাবে নিজের মনকে প্রস্তুত করে আর বিয়ের জন্য রেডি হয়ে নিতে থাকে। কিন্তু এদিকে দেখানো হয় এয়ারপোর্ট যাওয়ার পরে পরমের মন একেবারে খারাপ ছিল। এই ব্যাপারটা তার বাবা খেয়াল করে, আর তাকে দেখে সে ভালো করে বুঝতে পেরে যায় যে সে আসলে সুন্দরীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু সে তো আগে ভেবেছিল যে পরম সুন্দরীকে ইউজ করে তার কোম্পানি দাঁড় করাতে চাচ্ছে। কিন্তু এখন যখন সত্যিটা সে বুঝতে পারে তখন সে পরমকে বলতে থাকে যে সে জানে সে সুন্দরীকে ভালোবাসে। পরম বলতে থাকে যে সে তার কেমন বাবা, এক এক সময় তাকে এক এক কথা বলে। পরমের বাবা উল্টে তাকে বলতে থাকে যে পরম বাবা কেমন, সে একটা অ্যাপের উপর ভরসা করে মেনে নিতে পেরেছিল যে সুন্দরী তার সোলমেট, কিন্তু সে তার হৃদয়ের আসল ফিলিংস গুলোকেই
কখনো বুঝতে পারেনি। পরম এতক্ষণ দ্বিধার মধ্যে ছিল, কিন্তু তার বাবার এই কথাগুলো শুনে সে সুন্দরীর প্রতি তার জেনুইন ফিলিংস থাকার ব্যাপারটা বুঝতে পারে। এজন্য সে আর কোনো কিছু না ভেবে দ্রুত রেডি হয়ে সুন্দরীর বাসায় ফিরে যায়। সে কোনোভাবে তখন সুন্দরীর সাথে দেখা করার চেষ্টা করছিল, কিন্তু উপরে যাওয়ার কোনো ওয়ে না থাকায় সে অনেক কষ্ট করে সুন্দরীর রুমের পাশের নারকেল গাছে উঠে পড়ে আর সেখান থেকে সুন্দরীকে ডাকতে থাকে। সুন্দরী তো তাকে দেখেই অবাক হয়ে যায়। সে তখন সুন্দরীকে বলতে থাকে যে সে এখানে একটা অ্যাপের জন্য এসেছিল ঠিক, কিন্তু সে আসলেই তাকে ভালোবেসে ফেলেছে। আর সে জানে সুন্দরীও তাকে অনেক ভালোবাসে। কিন্তু সুন্দরী তখন তার উপর অনেক চিৎকার করতে থাকে, কারণ আজ তার বিয়ে, এখন তার এগুলো জানানোর কোনো প্রয়োজনই ছিল না। আর সে পরমকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ তার চাচা যদি একবার জানতে পারে তাহলে তাকে মেরেই ফেলবে। কিন্তু পরম একদমই ভয় পাওয়ার মতো ছিল না। সে কোনোভাবে সুন্দরীর কাছে যায় এবং তাকে বলতে থাকে যে হিরো তো রাঞ্জার জন্য জীবন দিয়েছিল, তো সেও সুন্দরীর জন্য জীবন দিবে। তখনই দেখানো হয় সুন্দরীর চাচা নায়ক অলরেডি তাদের এই সবকিছু দেখে ফেলে, তাই সে তার লোক পাঠিয়ে দেয় পরমকে ধরার জন্য। সেই সময়ই কয়েকজন লোক মিলে পরমকে ধরে ফেলে, কিন্তু তখন পরম কোনোভাবে তাদের থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। সে সবার আগে ছিল এবং পুরো গ্রামের মানুষ তাকে ধরার জন্য তার পেছনে দৌড়াচ্ছিল। পরম যেতে যেতে নিজের কাছে প্রতিজ্ঞা করে যার যাই হয়ে যাক সে সুন্দরীকে না নিয়ে কোথাও যাবে না। অন্যদিকে আমাদেরকে সুন্দরীকে দেখানো হয় সে তার রুমে বসে পরমের জন্য চিন্তা করছিল। তখনই সেখানে বেনু আসে আর তাকে এভাবে পরমের জন্য চিন্তা করতে দেখে সে বুঝতে পারে যে আসলে সুন্দরী ও পরম একে অপরকে ভালোবাসে। সেটা আরো আগে থেকেই বুঝেছিল, কিন্তু তাদের ভালোবাসা কতটা গভীর হতে পারে এটা দেখার জন্যই সে চুপ ছিল। সবটা বুঝতে পেরে বেনু সুন্দরীকে বলে যে সে যেন পরমের কাছে চলে যায়। তারা আগে যেমন ভালো বন্ধু ছিল এখন থেকে তেমন ভালো বন্ধু হয়েই থাকবে। এদিকে দেখানো হয় পরম গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে বাঁচতে সেই নদীর কাছে চলে আসে। আর তখনই আমরা গল্প শুরু করার প্রথম অংশটি দেখতে পাই। পরম তখন তাদের হাত থেকে বাঁচার জন্য সোজা নদীতে ঝাঁপ দেয়, কিন্তু তখন দেখানো হয় অন্যদিক থেকে সুন্দরী নৌকা নিয়ে এসে তাকে তুলে নেয়। এরপরই পরম নৌকায় উঠে সুন্দরীকে বলতে থাকে যে এই লোকগুলোকে সে কিভাবে থামাবে। তখন সুন্দরী বলে যে সে খুব ভালো করে জানে এই লোকগুলোকে কিভাবে মারতে হবে আর কিভাবে তাদেরকে মার দিতে হবে। এ বলেই তারা একে অপরের কাছাকাছি চলে আসে, যার জন্য গ্রামের সবাই তো একদমই অবাক হয়ে যায়। তারাও এখন তাদের এই সম্পর্ক মেনে নেয় আর এরই সাথে এই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।